জামায়াতে ইসলামীকে এখন আর কষ্ট করে মাঠ গরম করতে হচ্ছে না। তাদের রাজনৈতিক এজেন্ডার সিংহভাগ কাজই করে দিচ্ছে খোদ বিএনপি। অবাক হচ্ছেন? ভাবছেন এটা কিভাবে সম্ভব? দুই দল দুই মেরুর না হলেও তাদের রাজনৈতিক স্বার্থ তো ভিন্ন। তাহলে কেন বিএনপি নিজের কাজ ফেলে জামায়াতের কাজ করে দেবে? সমীকরণটা আসলে এত সহজ নয়, আবার খুব কঠিনও নয়। রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চেলেছে জামায়াত, যেখানে বিএনপি এখন অনেকটা বাধ্য হয়েই জামায়াতের দেখানো পথে হাঁটছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই অদৃশ্য ফাঁদটি, যেখানে পা দিয়ে বিএনপি এখন জামায়াতের ঠিক করে দেয়া মানদণ্ড অনুযায়ী রাজনীতি করতে বাধ্য হচ্ছে। কিভাবে জামায়াতের নেতারা সংসদে না গিয়েও বা ক্ষমতায় না থেকেও রাষ্ট্র পরিচালনার এক বিশাল প্রভাব বিস্তার করছেন এবং বিএনপিকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিচ্ছেন, সেটি আজকের আলোচনার মূল বিষয়। শুরুতেই ফাহাম আব্দুস সালামের একটি চমৎকার পর্যবেক্ষণের দিকে নজর দেওয়া যাক। নির্বাচনের পরপরই তিনি বলেছিলেন, বিএনপির ভাগ্য আসলে খুব ভালো। কেন জানেন? কারণ তারা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে পায়নি, পেয়েছে জামায়াতকে। ভাবুন তো, যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, তবে জ্বালাও পোড়াও আর সহিংসতায় বিএনপির পক্ষে রাষ্ট্র চালানো বা রাজনীতি করা কতটা কঠিন হতো। কিন্তু জামায়াত সে পথে হাঁটেনি বা হাঁটবেও না। তারা এমন এক বিরোধী দলের ভূমিকা পালন করছে যারা শিক্ষিত, ভদ্র এবং আধুনিক। তারা বিএনপিকে কোনো অযথা ঝামেলায় ফেলছে না। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা ভেবে দেখেছি? যদি জামায়াত ক্ষমতায় যেত, তবে বিএনপি কি তাদের এত সহজে ছেড়ে দিত? বিশ্লেষকরা বলছেন কখনোই না। বিএনপি তখন আওয়ামী লীগ, বাম সংগঠন এবং শাহবাগের সবাইকে নিয়ে জামায়াতের বিরুদ্ধে এক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলত, রাষ্ট্র অচল করে দিত। আল্লাহ হয়তো এই দুর্বলতাটা জানেন। জামায়াতের সাংগঠনিক শক্তি অনেক, কিন্তু ক্ষমতায় গিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র সামাল দেওয়ার মতো পরিস্থিতি হয়তো এখনও তৈরি হয়নি। তাই হয়তো আল্লাহ তাদের ক্ষমতার খুব কাছাকাছি এনেও সরাসরি মসনদে বসায়নি, বরং তাদের দিয়েছেন এমন এক অবস্থান যেখান থেকে তারা ক্ষমতায় না থেকেও ক্ষমতার নৈতিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারছেন। এখন আসা যাক মূল খেলায়। জামায়াত কিভাবে বিএনপিকে দিয়ে তাদের কাজ করিয়ে নিচ্ছে? বিষয়টি হলো স্ট্যান্ডার্ড সেট বা মানদণ্ড তৈরি করে দেয়া। জামায়াত রাজনীতিতে এমন এক নৈতিকতার মানদণ্ড দাঁড় করিয়েছে, যা টপকানো বিএনপির জন্য এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে বা আমাদের এমপিরা নির্বাচিত হলে তারা রাষ্ট্রের কোনো প্লট গ্রহণ করবেন না, শুল্কমুক্ত বা ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না, এবং এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প হলে কাজ শেষে পাই টু পাই হিসাব জনগণের সামনে দাখিল করবেন। এটি ছিল এক বিশাল ঘোষণা। বাংলাদেশের প্রেক্ষাপটে এমপি মন্ত্রী মানেই যেখানে গাড়ি বাড়ি আর বিত্ত বৈভবের পাহাড়, সেখানে এই ঘোষণা ছিল প্রচলিত রাজনীতির গালে এক চপেটাঘাত। নির্বাচনের ঠিক দুদিন পর জামায়াত নেতা শিশির মনির আবারও মিডিয়ার সামনে এসে সেই পুরনো ওয়াদার কথা মনে করিয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাদের দলের এমপিরা পূর্ব ঘোষণা অনুযায়ী কোনো সরকারি সুবিধা, প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। ব্যাস, খেলাটা ঘুরে গেল ঠিক এখানেই। জামায়াতের এই ঘোষণার পর বিএনপির অবস্থা হলো শ্যাম রাখি না কুল রাখি। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তাদের নেতাকর্মীদের অনেক প্রত্যাশা, অনেক বঞ্চনা। কিন্তু যখন তাদের প্রধান মিত্র বা প্রতিদ্বন্দ্বী জামায়াত ঘোষণা দেয় যে তারা কোনো সুবিধা নেবে না, তখন বিএনপি যদি সেই সুবিধা নেয়, তবে জনগণের কাছে তারা কি হিসেবে চিহ্নিত হবে? জনগণ তখন আঙুল তুলে বলবে, ওই দেখো, জামায়াত সুবিধা নেয় না আর বিএনপি লুটপাট করতে এসেছে। এই নৈতিক চাপে পড়ে বিএনপি বাধ্য হলো একই সুরে কথা বলতে। বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমেদকে শেষমেশ ঘোষণা দিতে হলো যে বিএনপির এমপি মন্ত্রীরাও কোনো শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। লক্ষ্য করুন, এই সিদ্ধান্ত কি বিএনপি স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, নাকি জামায়াতের সেট করা ট্র্যাপে পা দিয়ে তারা তাদের নৈতিকতার প্রতিযোগিতায় টিকতে গিয়ে এটি করতে বাধ্য হয়েছে? উত্তরটা পরিষ্কার। জামায়াতের কাজ, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, এখন বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করানো হচ্ছে। দর্শক, আলোচনার পরবর্তী অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা এখনও আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। এতে করে আমাদের পরবর্তী যে কোনো বিশ্লেষণধর্মী ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। এবার চলুন দেখি মাঠ পর্যায়ে রাজনীতিতে এর প্রভাব কিভাবে পড়ছে। এমপি বা মন্ত্রী পর্যায়ের কথা তো বললাম, কিন্তু স্থানীয় রাজনীতি, সেখানেও জামায়াত এক অভিনব কৌশল নিয়েছে। জামায়াতের এমপিরা তাদের নির্বাচনী এলাকায় ঘোষণা দিয়ে দিয়েছেন, টেম্পু স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মাছ বাজার, সবজি বাজার, বালুরঘাট কিংবা
খেয়াঘাট, কোথাও কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। কুষ্টিয়া 4 আসনের কথাই ধরুন, সেখানে জামায়াতের প্রতিনিধিরা এবং স্থানীয় প্রশাসন মিলে ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজি সম্পূর্ণ নিষিদ্ধ। যখন এক এলাকার এমপি বা নেতারা চাঁদাবাজি বন্ধ করে দেন এবং জনগণের কাছে স্বচ্ছতার প্রতীক হয়ে ওঠেন, তখন পাশের এলাকার বিএনপি নেতারা কি আর চাঁদাবাজি করতে পারবেন? করলেই তো জনগণ তুলনা করবে, জনগণ বলবে পাশের এলাকায় জামাত চাঁদাবাজি বন্ধ করেছে আর তোমরা করছো। ফলে বিএনপির মাঠ পর্যায়ের নেতারাও এখন বাধ্য হচ্ছেন চাঁদাবাজি এবং দখলদারিত্ব থেকে দূরে থাকতে। প্রশাসনও নড়ে চড়ে বসতে বাধ্য হচ্ছে। অর্থাৎ জামায়াতে যে জিরো টলারেন্স নীতি চায় সেটা তারা নিজেরা ক্ষমতায় না থেকেও বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করিয়ে নিচ্ছে। একেই বলে কাউন্টার পলিটিক্স। অন্যদিকে দেখুন, সরকারের একজন মন্ত্রী রবিউল ইসলাম রবি যখন বলেন সড়কে নেগোসিয়েশন করে টাকা নিলে সেটা চাঁদাবাজি নয়, তখন জনমনে কি প্রতিক্রিয়া হয়? মানুষ হাসাহাসি করে, কারণ জামায়াত ইতিমধ্যেই মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে যে কোনো প্রকার অনৈতিক লেনদেনই গ্রহণযোগ্য নয়। এই যে জনমতের পরিবর্তন, এটাই জামায়াতের আসল বিজয়। আরেকটি মজার বিষয় লক্ষ্য করেছেন কি? বিএনপির চালচলন এবং কথাবার্তায় আমূল পরিবর্তন। গত কয়েক বছরে বিএনপির শীর্ষ নেতাদের বেশভূষা এবং বুলি দুটোই বদলে গেছে। তারেক রহমানের ভার্চুয়াল মিটিংগুলোতে তার ব্যাকগ্রাউন্ডে বা লোগোর উপরে এখন শোভা পায় কালেমায়ে তৈয়বা। সালাউদ্দিন আহমেদের মুখে শোনা যায় মদিনার সনদে রাষ্ট্র পরিচালনার কথা। বিএনপি নেতাদের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি এবং ইফতার মাহফিলের আড়ম্বর এখন আগের চেয়ে অনেক বেশি। কেন এই পরিবর্তন? কারণ তারা বুঝতে পেরেছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধের রাজনীতি এখন একটি বড় ফ্যাক্টর। জামায়াত তাদের দলীয় স্বকীয়তা বজায় রেখে জনগণের যে বিশাল অংশের আস্থা অর্জন করেছে, সেই ভোট ব্যাংক বা সমর্থন ধরে রাখতে হলে বিএনপিকেও ইসলামী ভাবধারা রাজনীতি করতে হবে। অর্থাৎ জামায়াত যেই ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বিএনপি এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সেই একই চর্চা শুরু করেছে। প্রকারান্তরে জামায়াতের আদর্শিক বিজয়ী বিএনপির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। জামায়াতের আমির বারবার বলছেন, আমরা শাসক হতে আসিনি, আমরা সেবক হতে এসেছি, আমরা দায়িত্বশীল হতে চাই। এই কথাটি শুধু কথার কথা নয়, এটি একটি রাজনৈতিক দর্শন। যখন একটি দল বলে তারা ক্ষমতার জন্য লালায়িত নয় বরং দায়িত্ব পালনে আগ্রহী, তখন অন্য দলগুলোকেও সেই দায়িত্বশীল আচরণের ভান করতে হয়। বিএনপি যদি এই সুযোগ বা এই ফ্যাসিলিটিটুকু গ্রহণ না করে, অর্থাৎ তারা যদি জামায়াতের এই ক্লিন ইমেজের রাজনীতির সাথে নিজেদের মানিয়ে নিতে না পারে, তবে সেটা হবে তাদের চরম ব্যর্থতা। আগামী 5 বছর যদি বিএনপি রাষ্ট্র পরিচালনা করে, তাদের প্রতিটি পদক্ষেপ মাপা হবে জামায়াতের তৈরি করা স্কেলে। আওয়ামী লীগ বা ভারত কি বলল তার চেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে জামায়াত কি করছে। এই পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াত আসলে বিএনপিকে এক অলিখিত পরীক্ষায় ফেলে দিয়েছে। তারা নিজেরা কোনো হয় হট্টগোল করছে না, জ্বালাও পোড়াও করছে না, তারা শুধু নিজেদের কাজটা করে যাচ্ছে অত্যন্ত নীরবে এবং সুশৃঙ্খলভাবে। আর এই নীরবতাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ শয়তানের সাথে লড়াই করা সহজ, কিন্তু ফেরেশতার মতো আচরণ করা প্রতিপক্ষের সাথে টিকে থাকা কঠিন। সেখানে টিকে থাকতে হলে নিজেকেও ফেরেশতা হতে হয়। তাই ভিডিও শুরুতে যা বলেছিলাম, জামায়াতের কাজ এখন বিএনপি করে দিচ্ছে। দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত বাজার এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি, জামায়াতের এই এজেন্ডাগুলো এখন বিএনপিকে নিজের কাঁধেই তুলে নিতে হচ্ছে। জামায়াত 3 ভাগের 1 ভাগ কাজ করছে পরিকল্পনা ও কৌশল দিয়ে, আর বাকি 2 ভাগ কাজ বিএনপিকে করতে হচ্ছে মাঠে রাজনীতি ও প্রশাসনিক বাস্তবতায় টিকে থাকার জন্য। বিএনপি কি পারবে এই নৈতিকতার পরীক্ষায় শেষ পর্যন্ত টিকে থাকতে, নাকি ক্ষমতার স্বাদ পেলে পুরনো অভ্যাসে ফিরে যাবে? তবে এটা নিশ্চিত, জামায়াতে যে বেঞ্চমার্ক বা মানদণ্ড সেট করে দিয়েছে, সেখান থেকে নিচে নামলেই বিএনপিকে চড়া মূল্য দিতে হবে। আর যদি তারা এটা ধরে রাখতে পারে, তবে লাভটা শেষ পর্যন্ত দেশের জনগণেরই। আজকের বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন বিএনপি আসলেই জামায়াতের এই কৌশলী রাজনীতির কাছে জিম্মি হয়ে পড়েছে, নাকি এটি বিএনপির নিজেরই শুভবুদ্ধির উদয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন গভীর বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।